আকাশের রাতের অন্ধকার চারিদিকে ছড়িয়েছিল। সেই কালো আকাশে কোথাও চাঁদ দেখা যাচ্ছিল না। হয়তো আজ ছিল অমাবস্যার অশুভ রাত। শীতকাল চলছিল, ঘন কুয়াশা চত্বর আরও গভীর হচ্ছিল। জঙ্গলে শিয়াল তার অদ্ভুত ভয়ঙ্কর স্বরে কাঁদছিল, যা পরিবেশকে আরও ভীতকর করে তুলেছিল। গাছের ডালে বসা সেই পেঁচা তার বড় বড় চোখ দিয়ে রাতের এই ভয়ঙ্কর পরিবেশ উপভোগ করছিল। বড় বড় গাছে ঢাকা জঙ্গল দেখা যাচ্ছিল। সেই জঙ্গলের মাঝখানে দিয়েই একটি হাইওয়ে চলে গিয়েছিল। হাইওয়ের রাস্তার কাছে কিছুটা দূরে একটি মাইলস্টোন দেখা যাচ্ছিল। সেই মাইলস্টোনে লেখা ছিল কলকাতা ৭০ কিলোমিটার। সেই মাইলস্টোনের পিছনেই একটি ৫ ফুট উঁচু বোর্ড লাগানো ছিল। তাতে লেখা ছিল কলকাতা পুলিশ বোর্ড, অনুগ্রহ করে গভীর রাতে এই রাস্তা ব্যবহার করবেন না। রাতে এখানে ছদ্মবেশী প্রেতাত্মা ঘুরে বেড়ায়। রাতে এই রাস্তা ব্যবহার করা প্রাণঘাতী হতে পারে। হঠাৎ কোনোভাবে সম্ভবত বোর্ড বা খুঁটির কোনো অংশ ভেঙে মাটিতে পড়ে গেল। আর তখনই জঙ্গলের শুনশান হাইওয়েতে ঘন কুয়াশা ভেদ করে একটি বড় কন্টেনার ট্রাক এগিয়ে এলো। ট্রাকে দুজন লোক বসেছিল। একজনের নাম ছিল রতন সিং, যে ড্রাইভ করছিল। রতন ছিল একদম সাদাসিধে সৎ প্রকৃতির মানুষ। সে বজরাংবলীর পরম ভক্ত ছিল। অন্যজন ছিল রামু, যে ছিল রতনের সহকারী। রামু ছিল এক নম্বরের অলস এবং কামুক প্রকৃতির মানুষ। রতন আর রামু দুজনেই কোনো এক বড় কোম্পানির মাল ট্রাকে নিয়ে উড়িষ্যা থেকে কলকাতার দিকে যাচ্ছিল। ট্রাক ড্রাইভার রতনের পাশে বসা মাঝারি উচ্চতার রামু বলল, আরে ইয়ার, আজ খুব ঠান্ডা, তাই না? হ্যাঁ ভাই, ঠান্ডা তো আছেই, আর রাস্তাটাও কুয়াশায় খুব ঝাপসা হয়ে গেছে। হ্যাঁ ইয়ার, এমনিতেই ঠান্ডা খুব, আর এই ঠান্ডায় যদি একটা মেয়ে পাওয়া যায় তাহলে তো মজাই চলে আসবে। রামু এমনভাবে বলে নির্লজ্জের মতো হাসতে লাগলো। কিন্তু রতনের এই কথাটা মোটেও ভালো লাগেনি, তাই সে রেগে গিয়ে বলল, আরে চুপ কর শালা, বেশি অলসস না, নয়তো একদিন ওই মেয়ের জন্যই জীবন হারাতে হবে। রতনের কথা রামু বরাবরের মতনই এক কান দিয়ে শোনে, অন্য কান দিয়ে উড়িয়ে দিল। রামু সামনের রাস্তার দিকে তাকিয়ে বলল, আরে রতন, সামনে দেখ। কিছুটা দূরে রাস্তায় একজন লাল শাড়ি পরা মহিলা দাঁড়িয়েছিল। হে বজরংবলী, এত ঠান্ডায় একে, তাও আবার এই সময়ে, এই শুনশান হাইওয়েতে। কোথাও কোনো ভূত টুত তো নয়? রতন একবার রামুকে আর একবার সামনের রাস্তার দিকে সেই মহিলাকে দেখে এই কথাগুলো বলল। রতন, পাগল হয়ে গেছিস নাকি? সামনে মেয়ে দাঁড়িয়ে আছে আর তুই ভূত বলছিস? চল গাড়ি থামা, আর বেচারিকে লিফট দি। রামু রতনের দিকে চেঁচিয়ে বলল। হ্যাঁ, আরে কিন্তু রতন এইটুকু বলতেই তার কথা থামিয়ে দিয়ে বলল, আমার কসম রতন, গাড়ি থামিয়ে দে। রামুর কসম খেয়ে রতন সেই মহিলার পাশে এসে ট্রাক থামালো। রামু সেই মহিলাকে নিচ থেকে ওপর পর্যন্ত দেখতে লাগলো। মহিলাটি লাল শাড়ি পরেছিল, তার ঘাড় নিচের দিকে ছিল। আরে ম্যাডাম জি, এত রাতে আপনি কোথায় যাচ্ছেন? আমরা কি আপনাকে পৌঁছে দেব? রামুর কথা শুনে সে ধীরে ধীরে মাথা তুলে মুচকি হেসে রামুর দিকে তাকালো এবং আপনি বলল, কি আমাকে পৌঁছে দেবেন? আরে কেন নয়, আসুন না। জি। তার গলার স্বর কিছুটা অন্যরকম ছিল, যেন সে হাসতে হাসতে কথা বলছে। রামু সেই মহিলাকে পাগলের মতো দেখছিল। মহিলাটির মুখ খুব সাদা ছিল, একজন সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সাদা। মহিলাটির গলা আবার শোনা গেল। আমি কি ভেতরে আসব? গলার স্বর শুনে রামুর মনোযোগ তার শরীর থেকে সরে গেল। সেই মহিলাটা তার হাত বাড়ালো। রামু তার হাত দেখে একেবারে পাগল হয়ে গেল। রামু কিছুক্ষণ সেই সাদা নরম হাতের দিকেই তাকিয়েছিল। রামু আবার হুঁশ ফিরে পেল এবং সেই মহিলার হাত নিজের হাতে তুলে নিল।
মহিলাটির হাত রামুর খুব ঠান্ডা লাগলো, মনে হলো যেন কোনো মৃত লাশ। কিন্তু রামু এ নিয়ে বেশি ভাবলো না। লাল শাড়ি পরা মহিলাটি রামুর পাশে এসে বসলো। তখন রতন মহিলাটির দিকে একবার দেখে ট্রাক স্টার্ট করলো এবং আবার রাস্তায় চলতে শুরু করলো। রামু সেই মহিলাটির দিকেই তাকিয়েছিল, কিন্তু মহিলাটির পুরো মনোযোগ ছিল সামনের দিকে। রতন সেই মহিলাটিকে প্রশ্ন করলো, বোন, আপনি এত রাতে এখানে কি করছিলেন? আমার দিদির বিয়ে ছিল, আমি ওখান থেকেই ফিরছিলাম। রাস্তায় আমার স্কুটিটা খারাপ হয়ে গেছিল। বোন, আমি তো আপনার স্কুটি দেখলাম না। কিন্তু সেই মহিলা তার কথার কোনো জবাব দিল না। তাই রতন আবার বলল, বোন, আপনার স্কুটি? রামু রতনের দিকে রেগে তাকিয়ে বলল, আরে রতন, চুপ করতো ইয়ার। ওর স্কুটি হয়তো ওখানেই কোথাও আছে। স্কুটি লাগিয়ে রেখেছিস, আমরা তো ওনাকে পৌঁছে দেব। রামু মহিলাটির দিকে তাকিয়ে বলল, জি, আপনার নাম কি? আমার নাম অনামিকা। জি। বাহ, কি দারুণ নাম! তাছাড়া আপনাকে এই শাড়িতে খুব ভালো লাগছে। আপনার কি বিয়ে হয়ে গেছে? রামু অনামিকার দিকে তাকিয়ে বলল। তখন অনামিকা এইটুকুই বলল, জি হ্যাঁ। অনামিকা এই কথা বলতেই জোরে জোরে হাসতে লাগলো রতন। আরে হাসছিস কেন? মজা হয়েছে নাকি? বড় মজা হয়েছে। আরে পাগল এমনই হাসতে থাকে। রামু অনামিকার দিকে তাকালো আর মুচকি হেসে বলল, কিন্তু অনামিকার পুরো মনোযোগ ছিল সামনের দিকে। সে রামুর কথায় কোনো প্রতিক্রিয়া দেখালো না। কিন্তু রামুর এই কথায় রতনের খুব রাগ হচ্ছিল এবং সে রামুর দিকে রাগের চোখে তাকিয়েছিল। এভাবে কিছুক্ষণ কেটে গেল। রতন আবার বলল, আরে বোন, একটা কথা তো আপনাকে জিজ্ঞাসা করা হয়নি। আপনাকে কোথায় নামিয়ে দিতে হবে? এখান থেকে 30 থেকে 40 কিলোমিটার দূরে আমার বাড়ি এসে যাবে। অনামিকা সামনের দিকে তাকিয়ে বলল। জঙ্গলের রাস্তায় ট্রাক ছাড়া আর কিছুই ছিল না। চারিদিক শুনশান এলাকা ছিল। অন্ধকার সেই জঙ্গলকে তার কোলে টেনে নিয়েছিল। ট্রাক হাইওয়ের রাস্তা ধরে দ্রুত এগিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রাকের একটা চাকা গর্তের ভিতর দিয়ে গেল এবং ট্রাক একটু ঝাঁকুনি খেল। ঠিক সেই সময় অনামিকার হাত রামুর হাতে পড়ল। রামু অনামিকার দিকে তাকিয়ে রইল। দুজন দুজনের দিকে তাকালো আর অনামিকা এক মুহূর্তের জন্য লজ্জা পেল। হঠাৎ কিছুক্ষণ পর ট্রাকে গন্ডগোল হলো। রতন ট্রাকটি হাইওয়ের রাস্তার পাশে থামিয়ে দিল। রামু রতনের দিকে প্রশ্ন ভরা চোখে তাকিয়ে বলল, হলো, ট্রাক থামালি কেন? মনে হচ্ছে কিছু প্রবলেম হয়েছে। দাঁড়া, আমি দেখছি। এই বলে রতন ট্রাক থেকে নিচে নেমে গেল। রামু আলতো করে অনামিকার দিকে তাকালো আর তখনই সে চমকে উঠল, কারণ আরে, পাশের সিট এই খালি অনামিকা ছিল। কোথায় গেল? রামু নিজেকে বলল এবং এদিক ওদিক তাকাতে লাগলো। তখন সে দেখল যে অনামিকা কিছুটা দূরে জঙ্গলে একটি গাছের পাশে দাঁড়িয়ে আছে এবং রামুর দিকে ভালোবাসার সাথে মুচকি হেসে তাকাচ্ছে, আর সে তাকে কাছে আসার ইশারা করছে। অনামিকার চারিদিকে একটা সাদা রঙের কুয়াশা ঘুরছিল, যা কোনো অশুভ ঘটনার আভাস দিচ্ছিল। এটি কিছু অপরিচিত, অমানবিক, অপ্রিয়। এর থেকে দূরে থাকাই মঙ্গল। এর কাছে গেলে প্রাণও যেতে পারে। কিন্তু কামনায় ডুবে থাকা রামুর তো যেন এসব নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। কামুক নেশা এত গভীর ছিল যে রামু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। সে ট্রাক থেকে নিচে নেমে এলো। বাইরে আসতেই শরীরে ঠান্ডা লাগলো, কিন্তু তার এই উত্তেজনার সামনে ঠান্ডা কিছুই ছিল না। রামু আশেপাশের ঝোপঝাড়ের মধ্যে দিয়ে জঙ্গলে ঢুকে গেল। লাল শাড়ি পরা অনামিকা রামুর থেকে 20 মিটার দূরে পেছন ফিরে হেঁটে এগিয়ে যাচ্ছিল, আর রামু তার পিছন পিছন যাচ্ছিল। রামু তার সামনের দিকে হেঁটে যাওয়া অনামিকাকে কুৎসিত চোখে দেখছিল, কিন্তু তার একটা কথা খেয়ালই ছিল না যে সে অনামিকার পিছন পিছন চলতে চলতে জঙ্গলের মাঝখানে চলে এসেছে। একদিক থেকে সে এক ভয়ঙ্কর জালে ফেসে গিয়েছিল, যেখান থেকে বেরোনোর শুধুমাত্র একটাই রাস্তা ছিল। এ রামু, স্ক্রুড্রাইভারটা নিয়ে আয় তো। এ রামু, শালা কি খারাপ লোক! মেয়ে পেয়ে গেল তো বন্ধুকে ভুলে গেল শালা। রতন জোরে বলল, কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর রামুর কাছে এলো না। রতন আবার রামুকে আওয়াজ দিল, এ রামু,
কিন্তু কোনো উত্তর এলো না। রতন নিজে নিজেই বলল এবং নিজেই স্ক্রু ড্রাইভার নেয়ার জন্য ড্রাইভারের সিটের কাছে এলো। যেই সে ট্রাকের দরজার কাছে পৌঁছালো, সে দ্বিতীয়বার আওয়াজ দিল এবং ভিতরে উঁকি মেরে দেখল, কিন্তু ভেতরে কেউ ছিল না। দুটো সিটই খালি ছিল। রতন নিজেই বলল। ইয়ার, এরা দুজন কোথায় গেল? সে স্ক্রু ড্রাইভার তুলে নিল এবং নিজের কাজ করতে চলে গেল। ও অনামিকা যান, দাঁড়াও না, কত দূর নিয়ে যাবে? এমনিতেই তো এখানে কেউ দেখার নেই। রামুর কথা শুনে অনামিকা দাঁড়িয়ে গেল। রামুর মুখে হাসি ফুটল এবং সে তার দিকে এগোতে লাগলো। রামু তার কাঁধে হাত রাখলো। তার নাকে একটা পচা দুর্গন্ধ ঢুকলো। ছি, এত দুর্গন্ধ কেন আসছে? রামু সেই দুর্গন্ধ সহ্য করতে পারল না এবং অনামিকাকে সামনে ঠেলে দিল। এই কথা শুনে অনামিকা ঘুরে তার দিকে তাকালো। যেই রামু অনামিকার চেহারা দেখল, রামুর শরীরে একটা তীব্র কাঁটা দিয়ে উঠল। কিছুক্ষণ আগে অনামিকার সুন্দর রূপ এখন ভয়ঙ্কর রূপ নিয়েছিল। তার পুরো মুখ পোড়া ছিল এবং তার শরীর ছিল এক বুড়ি মহিলার মতো দুর্বল। তার চোখগুলো ছিল হলুদ, অন্ধকারে জ্বলছিল, যার মধ্যে ছিল একটা কালো টিপ। হাত ও পায়ের নখ ডাইনিদের মতো বেড়ে গিয়েছিল, চুল ওলট পালট হয়ে গিয়েছিল। এই দেখে এত ঠান্ডার মধ্যেও রামুর শরীরে ঘাম দিতে শুরু করলো। এই রূপ তার বোঝার ক্ষমতার বাইরে ছিল। শরীরে রক্তনালীগুলো ফুলে উঠছিল। অনামিকার এমন ভয়ঙ্কর বিকট রূপ দেখে রামুর কামনা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। কামনার জায়গায় ভয় স্থান নিল। ভয়ে তার গলা শুকিয়ে গিয়েছিল।